গল্পের নাম চালাক খরগোশ। তখন সন্ধ্যা। গরু, ছাগল, ভেড়া তাদের খামারে ফিরছিল। কৃষক নিশ্চিত করে যে তারা সবাই নিরাপদে বাড়ি ফিরেছে। চালাক খরগোশ তার কুঁড়ে ঘরের ভিতরে জেগেছিল। তিনি ভাবছিল, এই খামারের বাইরের জগৎটা কেমন সেটা খুব দেখতে ইচ্ছে করছে। অন্য খরগোশগুলো ঘুমাচ্ছিল। তাদের ঘরের দরজা খুলে গেল। কৃষক ভিতরে এলো। খরগোশের খাবারের সময় হয়ে গেছে। খাবার দিয়ে সুগন্ধ বেরোচ্ছিল। বাকি সব খরগোশগুলো এখন জেগে গেছে। তারা কৃষকের কাছাকাছি চলে গেল। চালাক খরগোশ কৃষককে হাঁচ থেকে বেরিয়ে যেতে দেখল। আহা, এখন আমি জানি কিভাবে আমি লুকিয়ে যেতে পারি। কাল আমাকে এখান থেকে চলে যেতে হবে। কৃষক খাবার নিয়ে আসলে আমি ঝুড়িতে লুকিয়ে পড়ব। খরগোশ ভাবল। অন্যান্য খরগোশ দ্রুত তাদের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ল। সকালে কৃষক খরগোশের জন্য খাবার নিয়ে আসে। আজ সেই দিন, চালাক খরগোশ মনে মনে ভাবল। আমাকে এই কুঁড়ে ঘর থেকে বেরিয়ে আসতে হবে। কৃষক ঝুড়িটা নামানোর সাথে সাথে খরগোশটা দ্রুত ভেতরে ঝাঁপিয়ে পড়ল। কেউ তাকে দেখতে পেল না। কৃষক অন্যান্য খরগোশকে খাওয়ানোর পরে ঝুড়িটা নিয়ে বেরিয়ে গেল। চালাক খরগোশ এখন মুক্ত। সে নিজের মনে গান গাইতে গাইতে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। তার নিজেকে বেশ রাজা রাজা মনে হচ্ছে। হঠাৎ কোথা থেকে একটা কুকুর খরগোশটার সামনে এসে তাকে দেখে ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো। চালাক খরগোশ এইরকম কোনো সমস্যার কথা আগে থেকে অনুমানই করতে পারেনি। খরগোশ দৌড়তে লাগলো আর কুকুরটাও তার পিছন পিছন দৌড়তে লাগলো। কোনো রকম ভাবে খরগোশ পালাতে সক্ষম হলো। এবার খরগোশ জঙ্গলের ভেতরে ঢুকলো। সেখানে সে নরম ও সুস্বাদু ঘাস খেলো। বাবা, আমাদের খামারে তো এত সুস্বাদু খাবার দেয় না। সে মন ভরে ঘাস খেলো এবং সেইখানেই ঘুমিয়ে পড়ল। সেই চালাক খরগোশের ঘুম ভাঙল সিংহের ভয়ানক গর্জনে। সেই গর্জন ছিল খুবই ভয়ানক। সিংহের খুব খিদে পেয়েছিল। সে চালাক খরগোশের পেছনে দৌড়তে লাগলো। এবার খরগোশ প্রাণীর ভয় শুধু দৌড়েই গেল। আমি কি আদৌ বেঁচে ফিরবো? আমি কি আদৌ বেঁচে ফিরবো? সে মনে মনে ভাবল। খরগোশটা সারা রাত দৌড়েই গেল। যখন ভোর হলো, চতুর খরগোশ তার চোখকে বিশ্বাসই করতে পারল না। সে কৃষকের বাড়িতে ফিরে গেছে। খামারের দরজা খোলাই রয়েছে। সে দেখল কৃষক বাকি খরগোশদের খাবার দিতে এসেছে। চালাক খরগোশ চুপি চুপি কৃষকের পেছন দিয়ে খামারে ঢুকে গেল। খরগোশের খুব খুব খিদে পেয়ে গিয়েছিল। যতক্ষণ না তার পেট ভরল ততক্ষণ পর্যন্ত সে খেয়েই গেল। খরগোশ মনে মনে ভাবল, আমি এখন সব বুঝতে পেরেছি। বাইরের দুনিয়া খুব মিষ্টি মধুর,
এবং তার সাথে সাথে একটু তেতো বটে। সেই দিন থেকে চালাক খরগোশ খামারের ভিতরে তার বিশ্ব সম্পর্কে আরো বেশি করে শিখতে লাগলো। এমনকি সে অন্য খরগোশদেরও বাইরের জগৎ সম্পর্কে পরামর্শ দিতে লাগলো। নতুন প্রতিবেশী। যখন নীলা দাদুর সন্তানেরা বড় হয়ে বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল, তখন সে খুব একাকী অনুভব করছিল। সে নদীতে স্নানরত তার সন্তানদের উৎফুল্ল চিৎকার অনুভব করত। তাই সে সিদ্ধান্ত নিল তার বাড়ির একটা ঘর সে ভাড়া দেবে। কিন্তু তার নতুন প্রতিবেশী কে হবে? খুব শীঘ্রই সে কড়া নাড়ার শব্দ পেল। দাদু দরজা খুলতেই একটা বড় ইঁদুর বলল, হ্যালো, আমি তোমার জন্য একটা উপহার এনেছি, আমি এখানে থাকতে চাই। নীলা দাদুর উপহার নিয়ে ইঁদুরকে ধন্যবাদ জানিয়ে বলল, আমি কি জানতে পারি কিভাবে তুমি তোমার দিন কাটাও? ইঁদুরটি গর্বের সাথে বলল, আমি নদীর ধারে আবর্জনা শোধনাগারে ঘুরতে পছন্দ করি। আমি সেখানে ছাকনি থেকে আমার খাবার সংগ্রহ করি। সেখানে পানি থেকে শোধনকৃত সব ধরনের মাছের খাবার পাওয়া যায়। নীলা দাদুর মনে হলো না খাবারগুলো আসলেই সুস্বাদু। তবুও সে বিনয়ের সাথে ইঁদুরকে বলল, বাহ, বেশ ভালো, তবে আমাদের আরো ভাবতে হবে। ইঁদুর চলে যাওয়ার পর সে ভাবল, ইঁদুরটি কি সঠিক পছন্দ ছিল? তার কি নতুন প্রতিবেশী হওয়া উচিত তাদের সাথে? সেই সন্ধ্যায় নীলা দাদুর বাসা দেখতে আরেকজন অতিথি এসেছিল। এটা ছিল সুগন্ধির বোতল হাতে একটা গবেষণাগারের ইঁদুর। সে হেসে বলল, শুভ সন্ধ্যা দাদু, আমার ছোট্ট উপহারটি গ্রহণ করো। বসবাসের জন্য এটা খুব সুন্দর একটি জায়গা। যদিও নীলা দাদু সুগন্ধি ব্যবহার করে না, তবুও সে তা গ্রহণ করলো। আচ্ছা ইঁদুর, আমাকে বলো তুমি কিভাবে তোমার দিন কাটাও? ইঁদুর বলল, আরে আমি আবর্জনা শোধনাগারে একটা পুকুরের পাশে দিন কাটাই, যেখানে জীবাণু এবং রাসায়নিক পদার্থ ভেসে আসা প্রাকৃতিক উপাদানগুলোকে দ্রবীভূত করে। ছাকনি থেকে বের হওয়া গন্ধ সংগ্রহ করতে আমি খুব ভালোবাসি। এই নাও আমার প্রিয় সুগন্ধ মেখে দেখো একবার। নীলা দাদু শ্বাসরোধ করা গন্ধ থেকে পারলে বাঁচে এমন করে বলল, তাই নাকি? আমি আগে কখনো এমন কিছুর গন্ধ নেইনি তো, আমি তোমাকে ভেবে জানাবো। সে চলে যাওয়ার পর নীলা দাদু আবার ভাবল, ইঁদুরটি কি তার সঠিক পছন্দ? তার কি আমার নতুন প্রতিবেশী হওয়া উচিত? পরদিন সকালে দাদু দরজায় আরেকটি টোকা পেল। দরজা খুলে সে একটা মোটা বিলাতি ইঁদুর দেখতে পেল। সে দাদুর জন্য একটা ললিপপ নিয়ে এসেছিল। হ্যালো দাদু, তুমি কি ক্যান্ডি খাবে? আমি আনন্দের সাথে এখানে আসবো যদি তুমি থাকতে দাও। দাদু মুচকি এসে বলল, ধন্যবাদ, আগে আমাকে তুমি বলো তুমি প্রতিদিন কোথায় যাও? বিলাতি ইঁদুরটি বলল, কেন, আমি তো আবর্জনা শোধনাগারে বের হওয়ার ছাকনির কাছে যাই। সেখানে আমি সারাদিন সাঁতার কাটি, যতক্ষণ না এটা পানি থেকে চর্বি আর তেল বের হয়ে দেয়। যদিও নীলা দাদুর মনে হলো বিলাতি ইঁদুরটি সারাদিন তৈলাক্ত স্থানে সাঁতার কাটে, তাই তাকে চকচকে দেখাচ্ছিল বটে, তবুও সে বলল, এটা বেশ ভালো, আমি খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব। ধন্যবাদ আসার জন্য। সে চলে যাওয়ার পর দাদু ভাবল, বিলাতি ইঁদুরটি কি সঠিক পছন্দ? তার কি আমার নতুন প্রতিবেশী হওয়া উচিত? এখন নীলা দাদুর নতুন প্রতিবেশী পছন্দ করার সময়। সে হাঁটতে হাঁটতে এই বিষয়ে ভাবতে চাইল, কিন্তু সে পা পিছলে গর্জনরত নদীতে পড়ে যায়। সে চিৎকার করে বলল, বাঁচাও বাঁচাও।
নিষ্কাশনের পুকুর থেকে নীলা দাদুর ডাক শুনে একটা বিশাল ইঁদুর দৌড়ে এলো, কিন্তু সে পানিতে ঝাঁপ দিতে ভয় পাচ্ছিল, তাই কেউ দেখার আগে সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল। দাদু অনবরত সাহায্য চাইতে লাগলো। গবেষণাগারের ইঁদুরটি ডাক শুনে দেখতে এলো সে কি করতে পারে। সে বলল, ব্যাপারটা বেশ বাজে যে সে পানিতে, যদি আমি লাফ দিই তাহলে আমার সুগন্ধি ধুয়ে যাবে। তাই ইঁদুরটি চুপচাপ কেটে পড়লো। নীলা দাদু নিষ্কাশনের পুকুরের মধ্যে দিয়ে ভেসেই যাচ্ছিল। এমন সময় বিলাতি ইঁদুরটি লক্ষ্য করলো সে সাহায্য চাইছে, কিন্তু তার সারা গায়ে তেল লাগার কারণে সে পিচ্ছিল ছিল। ইঁদুরটি নিশ্চিত ছিল সে দাদুকে ধরতে পারবে না। দাদু যখন বন বন করে ঘুরছিল তখন ইঁদুরটি জোরে জোরে বলে উঠল, দুঃখিত, আমি সাহায্য করতে পারছি না। অবশেষে নীলা দাদু নদীতে গিয়ে পড়ল। সেখান থেকে সে একটা কাঠের গুঁড়ির সাহায্যে তীরে আসতে সক্ষম হলো। তীরে এসে নীলা দাদু যখন স্বার্থপর ইঁদুরদের দেখলো সে তাদের তাড়া করলো। আবর্জনা শোধনাগার থেকে বের হতে আবার তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয়নি, তাই তোমাদের উপহার অথবা সঙ্গেরও প্রয়োজন নেই আমার। আমি মনে করি তার থেকে একা থাকাই অনেক ভালো। নীলা দাদু তার নদীর ধারের বাড়িতে ফিরে গিয়ে সেখানেই শান্তি এবং নীরবতা উপভোগ করলো। Thank you.